হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি বন সহায়কের নতুন পোস্ট ছাড়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা জানবো যে কী এলিজিবিলিটি রয়েছে বা কতগুলো পোস্টের জন্য এটি ছাড়া হয়েছে এবং এটি পার্মানেন্ট কি নন পার্মানেন্ট, তো সে সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা দেখব। তো যেমন এখানে রয়েছে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে উল্লেখযোগ্য যেমন 2000 পোস্টের জন্য বন সহায়কের অর্থাৎ নতুন করে এটা ছাড়া হয়েছে। অবশ্যই এটি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, কিন্তু যাই হোক একটি জব। এবং কিভাবে কী ক্রাইটেরিয়া রয়েছে তা দেখে নাও। যেমন সার্ভিসের কিছু কন্ডিশন রয়েছে। তো কন্ডিশন কেমন, যে প্রথমে বলা হয়েছে যে এর নেচার অর্থাৎ এটি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। আর তার সাথে সাথে কেউ কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পার্মানেন্ট এমপ্লয়িজ রয়েছে তার মতো কেউ স্যালারি বা অন্য কোনো সুবিধা কিন্তু ক্লেম করতে পারবে না। তারপরে বলছে যে এর টেনিওর কী রয়েছে। টেনিওর কি বলছে যে ইনিশিয়ালি কিন্তু মাত্র 1 ইয়ারের জন্য সিলেক্ট করা হবে, ঠিক আছে। বলছে দি এঙ্গেজমেন্ট শ্যাল বি ফর 1 ইয়ার ইনিশিয়ালি, প্রথমে 1 বছরের জন্য সিলেক্ট করা হবে একজন ক্যান্ডিডেটকে। তারপর বলছে ইনকামবেন্ট মে বি কন্টিনিউ টু বি এঙ্গেজড অন অ্যানুয়াল বেসিস অন রিকমেন্ডেশন অফ হেড অফিস ওয়ার এঙ্গেজড। কিন্তু যেখানে সেই ক্যান্ডিডেট কাজ করবে বা একজন প্রার্থী, তো সেই জায়গায় 1 বছর হওয়ার পরে যদি অফিসের হেড অফিস থেকে যদি তার জন্য রিকমেন্ডেশন আসে তাহলে সে কিন্তু কন্টিনিউ কাজ করতে পারবে। তারপরে বলছে রেমিনারেশন অর্থাৎ কত টাকা এর জন্য দেওয়া হবে মান্থলি স্যালারি। তো 10,000 মান্থলি স্যালারি রয়েছে। তারপরে দেখে নাও পোস্টিংস কেমন রয়েছে। বলছে ক্যান্ডিডেটসগুলো যেখানে কাজ করতে বলা হবে কিন্তু সেখানেই তাদের কাজ করতে হবে, রাজ্যের যে কোনো জায়গায়। তো অবশ্যই সাধারণত ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট থেকে সে বিলং করে সেই ডিস্ট্রিক্টের আন্ডারেই বেশিরভাগ তাদেরকে অর্থাৎ অ্যাপয়েন্টেড তারা হতে পারে, কিন্তু পাশের ডিস্ট্রিক্টও হতে পারে। তো সেটা ডিপেন্ড করে অর্থাৎ তাদের হেড অফিস কীভাবে তাদেরকে কাজে লাগাচ্ছে। তারপরে বলছে যেমন এখানে প্রেসিডেন্সি বিভিন্ন রেঞ্জগুলো দেওয়া আছে। তো এর বেসিক্যালি যদি কেউ প্রেসিডেন্সি রেঞ্জের, যেমন কেউ হাওড়া থেকে রয়েছে, তো হাওড়া থেকে রয়েছে তো সে হতে পারে হাওড়াতেই চাকরিটি করবে, অথবা যদি না হয় নদিয়াতে করতে পারে, অথবা অন্য এই ডিস্ট্রিক্টগুলোতে করতে পারে, অথবা এর বাইরেও কিন্তু করতে পারে যদি বোর্ড চাই, ঠিক আছে। কিন্তু প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে নিজের ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে অন্য ডিস্ট্রিক্টে করতে পারে। তারপরে বলছে যেমন সেখানে উল্লেখ করে দিয়েছে, হাওয়ার ক্যান্ডিডেটস মাস্ট বি প্রিপেয়ার্ড ফর ওয়ার্কিং এনিওয়ার ইন দ্য স্টেট ইন দ্য এক্সিজেন্সি অফ ওয়ার্ক রিকোয়ারমেন্ট। অর্থাৎ কাজের যদি দরকার হয়, যদি দরকার অনুযায়ী, তাহলে অবশ্যই একজন ক্যান্ডিডেটকে তার ডিস্ট্রিক্টের বাইরেও কাজ করতে হতে পারে, স্টেটের যে কোনো জায়গায়। তারপরে টার্মিনেশন অর্থাৎ এঙ্গেজমেন্ট লাইকলি টু বি টার্মিনেটেড অন গ্রাউন্ডস অফ ইনডিসিপ্লিন, মোরাল, বলছে ট্যাপিটিউড, কারাপ্ট প্র্যাকটিসেস। মানে কেউ কোনো ক্যান্ডিডেট রয়েছে যে কাজ করছে, সিলেক্টেড হয়েছে, কিন্তু সে যদি কোনো ডিসিপ্লিনারি কাজ করে, কোনো খারাপ কাজ করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তাকে কিন্তু বের করে দেওয়া হবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলিজিবিলিটি কী রয়েছে সেটা এবার দেখো। তো এলিজিবিলিটি আর সিলেকশন প্রসেস যদি তোমরা দেখো, তো একজন মাত্র যদি ক্লাস 8 পাস হয় তাহলে সেই ক্যান্ডিডেট সিলেক্টেড হবে বা সে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকচুয়ালি এজ লিমিট যদি দেখি তাহলে 18 to 40 ইয়ার্সের মধ্যে এজ লিমিট হতে হবে। আর অবশ্যই এখানে বলা হচ্ছে 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন হতে পারে অনলি ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটস। তারপরে বলছে রেসিডেন্ট স্ট্যাটাস কি, একজন যে অ্যাপ্লাই করবে তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকেই বিলং করতে হবে, অন্য স্টেট থেকে নয়। আর তার সাথে সাথে বলছে সেক্স অর্থাৎ নো বার, মানে মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্যাল কন্ডিশন কেউ ডিসেবল হলে তার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখানে বলা হয়েছে ফিজিক্যাল কন্ডিশন ডিউ টু নেচার অফ জব ইন ফরেস্ট এরিয়া, পার্সনস উইথ ফিজিক্যাল ডিসএবিলিটিস উইল বি অ্যাসেসড বাই দি রেসপেক্টিভ এঙ্গেজমেন্ট বোর্ড অ্যাজ টু দিয়ার সুইটেবিলিটি টু দি নেচার অফ জব। অর্থাৎ বোর্ড সেটা ডিসাইড করবে যে ফিজিক্যাল কন্ডিশন একজন ক্যান্ডিডেটের ডেফিনেটলি ফিট হওয়া উচিত, কিন্তু ডিসেবল কেউ হলে সেটা বোর্ড ডিসাইড করবে। তারপর যদি ফলোয়িং ডকুমেন্টস শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ হিসেবে কী নেবে, ডেফিনেটলি ভোটার আধার এগুলো। তারপরে প্রুফ অফ এজ হিসেবে প্যান, আধার, ভোটার হতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে লাস্ট যে এক্সাম তোমরা পাস করেছো তার মার্কশিট ওর সার্টিফিকেট। যেমন সিলেকশন প্রসেস কীভাবে করা হবে, তো সিলেকশন প্রসেসটা বেশ দেখে নাও। বলছে অল অ্যাপ্লিকেশানস ইনিশিয়ালি কী করা হবে, যারা অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই যে কেউ করতে পারে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে তার আন্ডারে। তো অ্যাপ্লাই করার পর বোর্ড কিন্তু সেগুলো প্রথমে সিলেক্ট করবে
অর্থাৎ অ্যাপ্লিকেশানগুলো সিলেক্ট করবে। আর অ্যাপ্লিকেশানগুলো যদি রিজেক্ট না হয় তাহলে প্রাথমিকভাবে তোমাদের অ্যাপ্লিকেশানগুলো সিলেক্ট হয়ে গেল। তারপরে কি বলছে, পোস্ট স্ক্রিনিং কি এর অর্থাৎ সিলেক্ট করা অ্যাপ্লিকেশানগুলো সিলেক্ট করার পর তোমাদেরকে আবার স্ক্রিন করবে। কীভাবে, যে এলিজিবল অ্যাপ্লিকেন্টস উইল বি কল্ড ফর ইভ্যালুয়েশন কাম ইন্টারভিউ বাই কনসার্ন এঙ্গেজমেন্ট বোর্ড উইথ অরিজিনাল ডকুমেন্টস। এরপর তোমাদের জন্য ইন্টারভিউর ব্যবস্থা করবে, ইন্টারভিউতে তোমাদের ডাকবে। তারপর বলছে বোর্ড উইল ভেরিফাই, তখন অরিজিনাল ডকুমেন্টস তোমাদের ভেরিফাই করবে, তোমাদের এজ সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান এটসেট্রা তোমাদের ভেরিফাই করবে। তারপর বলছে এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল বি সাবজেক্ট টু অ্যান ইভ্যালুয়েশন কাম ইন্টারভিউ অ্যান্ড পার্সোনাল টেস্ট। অর্থাৎ সেই ভেরিফিকেশান অ্যাজ ওয়েল ইন্টারভিউ আর পার্সোনাল টেস্টে তোমাদের যখন ইভ্যালুয়েট করা হলো, দেখা হলো তোমাদেরকে। তারপর বলছে মার্কিং দি ক্যান্ডিডেটস উইল বি ডান অন ফলোইং ক্রাইটেরিয়া। তোমাদের এবার মার্ক করা হবে, অর্থাৎ তোমাদের সিলেক্ট করার জন্য তোমাদের কীভাবে মার্কস দেওয়া হবে সেই প্রসেসটি এখানে ডিটেলসে লেখা রয়েছে। কী রয়েছে এখানে, যেমন এখানে বলছে যে তোমাদের অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি তোমাদের অর্থাৎ পড়তে জানতে হবে, তার জন্য 30 মার্কস থাকবে। বেঙ্গলি লিখতে জানতে হবে 30, হিন্দি বা ইংলিশ 10, নলেজ অফ ওরাল টেস্ট জেনারেল নলেজের 20, পার্সোনাল টেস্ট ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক, ফিটনেসের জন্য পার্সোনালিটি 10। তো এই সমস্ত মার্কস ক্যালকুলেট করে 100 হচ্ছে। এই 100 মার্কস তোমাদের যে থাকবে এখানে কিভাবে, কিন্তু 100 মার্কসের শুধুমাত্র পরীক্ষা বা ইন্টারভিউ হবে না, বরং 300 পরীক্ষা হবে। কেন, এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে যে অল দি 3 মেম্বার্স of engagement boards shall award marks to each candidate as per above criteria out of a total of 100, and the merit list shall be prepared by adding the marks given by each member and organizing evaluated candidates in the descending order of marks obtained out of 300। এর অর্থ হচ্ছে যে 3জন যদি মেম্বার রয়েছে, 3জন মেম্বারকে কিন্তু প্রত্যেককে 100 করে দেওয়া হবে, অর্থাৎ 100 × 3, তাহলে 300 মার্কস টোটাল কিন্তু থাকবে। আজ এবং 3জন মেম্বার তোমাদেরকে অর্থাৎ নিজের মতো বিচার করবে এবং সেই হিসেবে তোমাদের মার্কস দেবে। কেউ ধরো আউট অফ 100 50 দিতে পারে, কেউ 60 দিতে পারে, কেউ 40 দিতে পারে। এভাবে তোমাদের একটা এভারেজ আউট অফ 300 কত হচ্ছে তার উপরে তোমাদের মেরিট তৈরি হবে। অবশ্যই এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেটস, ঠিক আছে, বলছে ক্যান্ডিডেট যদি সেম মার্কস পায় তাহলে তাদের এজ যার বেশি থাকবে তাকে সিলেক্ট করা হবে। আর যদি এজ আর মার্কস দুটো সেম থাকে তাহলে ক্যান্ডিডেট যে জেনারেল নলেজে ওরালে বেশি নাম্বার পেয়েছে তাকে সিলেক্ট করা হবে। তারপরে আরও কি রয়েছে, একটা সিইবি মানে হচ্ছে সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ডস, অর্থাৎ যারা সিলেক্ট করবে তো তখন তারা তোমাদের অর্থাৎ মেরিট হিসেবে একটা মিনিমাম কাট অফ নাম্বারের উপর যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট করবে সেই সিলেক্টেড ক্যান্ডিডেটকে তারা সেই লিস্টটি তারা মেন হেড অফিসে তারা সেন্ড করবে। এরপর এঙ্গেজমেন্ট শ্যাল বি মেড অ্যাগেন্স্ট দি নাম্বার অফ পোস্ট যত রয়েছে সেই হিসেবে তোমাদের র্যাঙ্কিং করে লাস্টে সিলেক্ট করা হবে। পড়ছে পার্সনস আনফিট ফর ফরেস্ট্রি ওয়ার্কস উইল বি রিজেক্টেড আউটরাইট গিভিং ডিউ রিজন। আর তার সাথে সাথে কেউ যদি বেসিক্যালি ফিল্ডে অর্থাৎ ফরেস্ট্রি কাজ যদি করতে না পারে লাস্টে তাহলে তাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, এটাও মনে রাখবে। ধরে নাও কেউ কোনো কাজ করতে পারছে না, ডিসেবল রয়েছে বা ফরেস্ট্রি কাজে যে সমস্ত অর্থাৎ মেহনত করতে হয় ফিল্ডে, তো সেই প্র্যাকটিক্যাল কাজ তারা করতে পারছে না, তো তখন তাকে কিন্তু রিজেক্ট করা দেবে, কারণ এটা কন্ট্রাকচুয়াল বেসিস। তা বলছে এখানে বলছে অল মেম্বার সেক্রেটারিস অফ সিইবি অর্থাৎ সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ডসের যে সমস্ত মেম্বারগুলো থাকবে উইল প্রিপেয়ার ফাইনাল মার্কিং লিস্ট, তারাই প্রিপেয়ার করবে আর তোমাদের লাস্ট লিস্টটি, এবং সেটাকে কি করবে বলছে কনফিডেন্সিয়াল রাখবে। অ্যান্ড দে আর instructed to publish the same under specific orders from dash West Bengal. It will be the personal responsibility of member secretary of CEB to keep the results in confidence, so the engagement process of other board is not violated due to lapse of any nature by anyone। এখানে বলছে যে তারা নাম্বার কত দিচ্ছে তাদের উপর ডিপেন্ড করছে এবং তারা ক্যান্ডিডেটসের নাম্বার কিন্তু শো নাও করাতে পারে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এখানে আই থিঙ্ক আরটিআই করা যাবে না। তারপরে দেখে নাও সার্কেল এঙ্গেজমেন্ট বোর্ডসগুলো কী কী। তো সার্কেল এঙ্গেজমেন্ট 3জন করে মেম্বার থাকে বলে দিয়েছে, তাদেরকে হেড করবে সিসিএফ মানে চিফ কনজারভেটর অফ ফরেস্ট, তার 2জন ডিভিশনাল ফরেস্ট অফিসার থাকবেন বা ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট থাকতে পারে। তো যাই হোক 3জন থাকবে মেন মেম্বার সিইবির আন্ডারে। আর দি জুরিডিকশন অফ সিইবিস বলছে কনস্টিটিউটেড ফর দি পারপাস এঙ্গেজমেন্ট ইজ অ্যাজ ফলোস। কীভাবে তারা করবে অর্থাৎ মেম্বার সিলেক্ট করবে, তো সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে। যেমন একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা,
এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এদেরকে চেয়ারপারসন অফ সিইবি পূর্ব বর্ধমান পর্যন্ত। তো এক্ষেত্রে সিইবির চেয়ারপারসন থাকবে সিসিএফ সাউথ ইস্ট, মেম্বার থাকবে বিসিএফ বীরভূম আর ডিসিএফ বর্ধমান এমএস। একই রকমভাবে অন্যান্য ক্ষেত্রেও 3 জন মেম্বার রয়েছে আলাদা আলাদাভাবে। সো আশা করি তোমরা এই সমস্ত বিষয়টি বুঝতে পারলে এই ফরেস্ট সহায়কে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ নাইস ডে, স্টে সেফ, স্টে